আজকের লেকচারে আমরা শুরু করব ইনস্ট্রাকশন সাইকেল কাকে বলে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনস্ট্রাকশন সাইকেল? ইনস্ট্রাকশন কি জিনিস সেটা মোটামুটি একটা আইডিয়া আমাদের আছে, যে আমাদের কম্পিউটার মানে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কে যদি কোনো কাজ করাতে হয় আমাদের কিন্তু তাদেরকে ইনস্ট্রাকশন দিতে হয়। সেই ইনস্ট্রাকশন পেয়ে কিন্তু আমাদের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ কিন্তু কাজ করবে। বাট আমরা যখন কোনো ইনস্ট্রাকশন দিই আমরা কিন্তু ইনস্ট্রাকশন কিভাবে দিই, যদি সিম্পল কথা বলি, আমরা ইনস্ট্রাকশন কিন্তু প্রোগ্রামের মারফতে দিই। মানে আমরা যেটা প্রোগ্রাম লিখি সেই প্রোগ্রামের মধ্যেই কি থাকে, কালেকশনস অফ ইনস্ট্রাকশন বলা হয়। মানে একটা প্রোগ্রামই অনেকগুলো ইনস্ট্রাকশন থাকে, তো সেগুলো কোথায় গিয়ে বসে, আমাদের র্যামের মধ্যে গিয়ে বসে। খুব যদি ভুল না বলি, এই বেসিক কনসেপ্টগুলো কিন্তু আমি আগেও ক্লিয়ার করেছি, যে র্যামের মধ্যে কিন্তু ইনস্ট্রাকশনগুলো আমাদের থাকে। সেটা কি ফরম্যাটে থাকে? র্যামের মধ্যে আমাদের হেক্সাডেসিমাল ফরম্যাটে থাকে। আমি এক্স এক্স লিখলাম, এক্স এক্স কোনো ইনস্ট্রাকশন না, ইটস আ হেক্সাডেসিমাল ফরম্যাট অফ দ্যাট ইনস্ট্রাকশন। মানে হেক্সাডেসিমাল সিস্টেমে ইনস্ট্রাকশনগুলো আমাদের র্যামের মধ্যে থাকে। তো এই এক একটা ইনস্ট্রাকশন আমাদের কোথায় যায়? আমাদের সিপিইউর মধ্যে যায় ফর দ্য এক্সিকিউশন পারপাস। এবার যে ইনস্ট্রাকশন যখন সিপিইউ পায়, কিভাবে পায়, কি করে, কি বৃত্তান্ত, এটাই আমরা এই লেকচারে এই স্টেজটাই কিন্তু আমরা এখানে ডিসকাস করব। দেখো প্রথম লাইনে আমি কিছু অলরেডি প্রিডিফাইন আমার নিচে হাতের লেখা কিছু নোটস আমি এখানে রেখেছি, তোমরা এগুলোকে ফলো অন করতে পারো, এগুলোই লিখতে পারো পরীক্ষায়, তোমাদের কিন্তু খুব ভালো হবে। খুব সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখেছি, তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। কি বলছে? প্রোগ্রাম ইজ রিসাইডিং ইন দ্য মেইন মেমোরি। আমাদের কোথায় রয়েছে প্রোগ্রামটা? আমাদের মেইন মেমোরির মধ্যে রয়েছে। কনসিস্ট অফ দ্য নাম্বার অফ ইনস্ট্রাকশন, যেটা আমি গল্পটা বললাম সেটা এখানে লেখা রয়েছে, যে প্রোগ্রামের মধ্যে আমাদের অজস্র ইনস্ট্রাকশন, যেটা মেইন মেমোরি মানে র্যামের মধ্যে থাকে। ঠিক আছে? দ্য প্রোগ্রাম ইজ এক্সিকিউটেড বাই গোয়িং থ্রু আ সাইকেল ফর ইচ অফ দ্য ইনস্ট্রাকশন। এই গোয়িং থ্রু ফর আ সাইকেল মানে কি? একটা সাইকেল কাজ হয়, মানে একটা ইনস্ট্রাকশন যখন আসে, তারপরে আবার একটা ইনস্ট্রাকশন আসে, তারপরে আবার একটা ইনস্ট্রাকশন, এই যে ইনস্ট্রাকশন এসে কি করে, করার পর আবার যে পরের ইনস্ট্রাকশন আসবে, এটা পুরো একটা সাইকেল ওয়েতে কাজ করে। তো আমরা এখানে এই সাইকেলটার ব্যাপারে ডিসকাস করব বা জানবো যে সাইকেলটা কি জিনিস। এই যে বললাম যে একটা পুরো একটা এই প্রোগ্রাম যে এক্সিকিউট হচ্ছে, একটা রিদমিক সাইকেলে এক্সিকিউট হচ্ছে, সেই রিদমিক সাইকেলটাকেই বলা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন সাইকেলস। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো সেই সূত্রে আমরা এখন ডিসকাস করব যে রিদমিক সাইকেলটার মধ্যে কি কি কাজ হয়, সেটাকে আমি পুরো এই জায়গায় সিনারিওতে ডিসকাস করব। দেখো পরের লাইনেই বলেছে, দ্য ইনস্ট্রাকশন সাইকেল কনসিস্ট অফ দ্য ফলোইং সাবফেজেস। এই সাইকেলের মধ্যে চারটে বা কোনো কোনো বইতে তোমাদের পাঁচটাও দেখতে পাবে তোমরা, 4 কি 5 সাব ফেজে কিন্তু ডিভাইড করা হয়। ফার্স্ট ফেজটা কি, আমি 5 নম্বর ফেজটা এখানে ডিসকাস করব, এখানে লেখা নেই, বাট আমি বলবো তোমাদের। ডিফারেন্ট আপন বইতে ডিফারেন্ট আপন জায়গাতে কিন্তু এই ফেজটা মাঝে মাঝে অনেক জায়গায় লেখা থাকে বা অনেক জায়গায় লেখা থাকে না, কিন্তু মেইনলি জনারে 4টে কিন্তু ফেজ কিন্তু হতেই হবে। তারপর 5 নম্বর ফেজটা অপশনাল, অ্যাকর্ডিং টু প্রসেস টু প্রসেসর এটা ভ্যারি করছে, ডিফারেন্ট কাইন্ড অফ প্রসেসরে ডিফারেন্ট সিনারিওস আসছে। তো সেই সূত্রে আমরা সেটাতে ডিসকাস না করে আমরা আগেই 4টে ফেজকে ডিসকাস করি। ফার্স্ট ফেজ কি বলছে? ফেচ দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্য মেমোরি। তাহলে প্রথম ফার্স্ট ফেজ কি হয়ে যায়? আমরা মেমোরি থেকে প্রথমে আমাদের ইনস্ট্রাকশনটাকে ফেচ করতে হয়, ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজ কি বলছে? ডিকোড দ্য ইনস্ট্রাকশন। যে ইনস্ট্রাকশনটা আমরা মেমোরি থেকে ফেচ করলাম, করে কোথায় বসে? বেসিক সিনারিওগুলো যদি তোমরা জানো, যে আমাদের ইনস্ট্রাকশন কিন্তু র্যাম থেকে ফেচ হয়ে আমাদের প্রসেসরের মধ্যে ইনস্ট্রাকশন রেজিস্টার থাকে, যেটাকে আমরা আইআরও বলে থাকি, ওর মধ্যে কিন্তু এসে বসে। তার থেকে আরেকটা সিম্পল কথা বলবো, যে ইনস্ট্রাকশন রেজিস্টারে যে এসে বসছে, কোথা থেকে যে ইনস্ট্রাকশনটা ফেচ হবে সেটা কি করে বুঝবো? আমাদের আরেকটা রেজিস্টার আছে যাকে বলা হয় প্রোগ্রাম কাউন্টার। এর মধ্যে সবসময় একটা 16 বিটের অ্যাড্রেস থাকে, এই অ্যাড্রেস থেকেই কিন্তু আমাদের ইনস্ট্রাকশন ফেচ হয়। মানে এটার আরো সিম্পল ডেফিনেশন বলে, প্রোগ্রাম কাউন্টারের মধ্যে যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেস থেকেই কিন্তু আমাদের র্যাম, ওটা অ্যাকচুয়ালি র্যামকে পয়েন্ট করছে, র্যামের মেমোরি লোকেশনকে পয়েন্ট করছে, ওখান থেকেই কিন্তু ইনস্ট্রাকশন কিন্তু ফেচ হয়ে ডেটা বাসে ওঠে। ওই ডেটা বাস থেকে একদম চলে আসে কোথায়? ইনস্ট্রাকশন রেজিস্টারে এসে বসে। কিন্তু ইনস্ট্রাকশন রেজিস্টারে এসে বসাটাকে বলা হয় হচ্ছে ফেচিং ইনস্ট্রাকশন ফ্রম দ্য মেমোরি। প্রথম ফেজটা এটাই হয়ে গেল। সেকেন্ড ফেজে যে বলছে ডিকোড দ্য ইনস্ট্রাকশন, এখানে কি কাজ হচ্ছে? যে ইনস্ট্রাকশন, ধরে নাও আইআর এর মধ্যে আমাদের একটা ইনস্ট্রাকশন আসলো, আমি হাইপোথেটিক্যালি বললাম হচ্ছে YYH, এই ইনস্ট্রাকশনটা এসছে হেক্সাডেসিমাল ফরম্যাটে এসছে, এটাকে ডিকোড করার সিনারিও থাকে, মানে ডিকোড করে
সিপিইউ বুঝবে যে কি কাজ করতে হবে, বা এই ইনস্ট্রাকশনের সাথে আমাদের যে ডেটা বা অপারেন্টটা কোন অ্যাড্রেসে আছে এটাও অনেক সময় এই ইনস্ট্রাকশনটা বুঝিয়ে দেয়। কেন কি আমরা এর আগে দেখেছিলাম যে অ্যাড্রেসিং মোড কি জিনিস। তো যে কোনো ইনস্ট্রাকশন মানে হচ্ছে ওটাকে বলা হয় অপকোড, এবং অপকোডের সাথে কি থাকে, অপারেন্ট মানে ডেটা থাকে যার উপরে এক্সিকিউশনটা হয়। তো সেই সূত্রে এই যে ইনস্ট্রাকশন বা অপকোডটা আসলো, এ কিন্তু একটা ইনডাইরেক্টলি বলছে যে কোন অপারেশন মানে কোন অপারেন্ডের ওপর কি অপারেশন করব, এটা কিন্তু ইনস্ট্রাকশনে বলা রয়েছে। যেরকম আমি যদি একটা হাইপোথেটিক্যাল কথা বলি যে অ্যাড বি, যারা মাইক্রো প্রসেসর মোটামুটি একটা আইডিয়া আছে, এই ইনস্ট্রাকশনটা তোমরা জানো হয়তো। ধরুন আমি সিম্পল কথা বলছি, অ্যাড বি। অ্যাড বি মানে হচ্ছে কি অ্যাকুমুলেটরের সাথে বি এর যোগফল করে অ্যাকুমুলেটরে রাখবো, এটা হচ্ছে বেসিক গল্প। তো এই অ্যাড বি কথাটা মানে কি বি কি একটা ওয়ান কাইন্ড অফ অপারেন্ট। তো আমাদের দেখো ইনস্ট্রাকশনটা দুটো কথা বলছে, এক হচ্ছে যোগ করতে হবে, আর বি মানে আমার বি রেজিস্টারে কোনো ডেটা আছে তার সাথে যোগ করতে হবে। আর ইমপ্লিসিটলি যেহেতু এটা অ্যাকুমুলেটরকে বেস করে কাজ করে, তাহলে অ্যাকুমুলেটরের সঙ্গে বি এর যোগফল করে এতে রাখতে হবে, মানে অ্যাকুমুলেটরেই রাখতে হবে। তো এই যে ব্যাপারটা যে বিটা কি একটা অপারেন্ট, তার মানে নেক্সট ফেজে কি হয়, রিড দ্য এফেক্টিভ অ্যাড্রেস অফ দ্য অপারেন্ট। যখনই কোনো ইনস্ট্রাকশন আসে সেই ইনস্ট্রাকশনকে ডিকোড করে এটাই বোঝা যায় যে কি ইনস্ট্রাকশনটা কাজ করতে বলছে এবং অপারেন্টটা কোথায় আছে, মানে আরেকটা ডেটা কোথায় আছে। সবসময় তো দুটো ডেটা নিয়ে কাজ হয়। এবার অনেক ধরনের এরকম সিনারিওস গুলো আমরা পরবর্তী লেকচারসে দেখবো যে কত ধরনের আমাদের অর্গানাইজেশন হতে পারে, মানে এরকম ব্যাপার যেখানে আমরা এই যে সিনারিওর এক্সাম্পলটা দেখলাম এটাকে বলে সিঙ্গেল অ্যাকুমুলেটর অর্গানাইজেশন, যেখানে শুধু একটা পিঠে সবসময় অ্যাকুমুলেটর বসবে, আর একটা পিঠে যে হয় মেমোরি অ্যাড্রেস হতে পারে বা তোমার প্রসেসর রেজিস্টার হতে পারে। তো একটা পিঠ মানে একটা পিঠ কথাটার মানে হচ্ছে একটা সাইডে অ্যাকুমুলেটর জায়গা কিন্তু একদম কনফার্ম, মানে ওটা কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না। এই হচ্ছে বেসিক গল্প। তো থার্ড ফেজটা বুঝলাম যেখানে আমরা যে ডেটাটা যেখান থেকে অপারেন্টটা আমরা তার অ্যাড্রেসটা আমরা কিন্তু ক্যালকুলেট করলাম, যেখান থেকে আমরা ডেটাকে নিয়ে এসে কাজটা অপারেশনটা করব। ফোর্থ ফেজে কি হবে, এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন, মানে হচ্ছে সিম্পল এই ফেজে লাস্ট ফেজে যখন আমরা দুটো ডেটা পেয়ে গেছি, আমরা ইনস্ট্রাকশনের মানে বুঝি, আমরা সিম্পল কি করবো ওটাকে এক্সিকিউট করব, মানে যোগ থাকলে যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করে কাজটা কিন্তু শেষ করতে। এটা বেসিক গল্প। তারপরের ফেজে বলা আছে ইনস্ট্রাকশন সাইকেল রিকোয়ার আ প্রোগ্রাম কাউন্টার হুইচ স্টোর দ্য অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট ইনস্ট্রাকশন। এই যে প্রোগ্রাম কাউন্টারের কথা বললাম, এর মধ্যে যে অ্যাড্রেসটা থাকবে সেখান থেকেই কিন্তু ফার্স্ট ইনস্ট্রাকশন কিন্তু ইনস্ট্রাকশন রেজিস্টার বা আইআর বা প্রসেসরের মধ্যে কিন্তু এন্ট্রি পায়। আর এই প্রোগ্রাম কাউন্টারের একটা ফিচার্স আছে যে একটা ইনস্ট্রাকশন একবার চলে আসার পর অটোমেটিক্যালি এর অ্যাড্রেসটা কিন্তু এক বেড়ে যায়, বেড়ে যোগফল করলে ধরে না আমি হাইপোথেটিক্যাল বলছি x1 হয়ে গেল, মানে এক বেড়ে যাবে, সে কিনা পরের ইনস্ট্রাকশনটাকে আবার পয়েন্ট আউট করে। এই একটা কি করে বাড়ে, যদি এর বেশি একটা আইডিয়া দিই, পিএলএ প্রোগ্রামেবল লজিক অ্যারে দিয়ে সার্কিটটাকে ডিজাইন করা থাকে, যার দায়িত্ব থাকে যে একবার ইনস্ট্রাকশন যে এক্সিকিউট হয়ে গেছে, মানে এই অ্যাড্রেসের ইনস্ট্রাকশন যখন তুলে আনা হয়ে গেছে তারপর ওর অটোমেটিক্যালি ওর অ্যাড্রেসটা কিন্তু এক বাড়িয়ে দেবে। এই পিএল এর কাজটাই হচ্ছে এই এখানে বেসিক গল্প। দ্য প্রোগ্রাম কাউন্টার দেখো তারপরে দিয়েছে, দ্য প্রোগ্রাম কাউন্টার পিসি ইজ ইনক্রিমেন্টেড আফটার ইচ ইনস্ট্রাকশন ইজ ফেচ ফ্রম মেমোরি, সো দ্য প্রোগ্রাম কাউন্টার অলওয়েজ পয়েন্ট টু দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন। যখনই একটা ফেচ হয়ে গেল তারপর অটোমেটিক্যালি প্রোগ্রাম কাউন্টারের যে অ্যাড্রেসটা এক ইনক্রিমেন্ট হবে সে কিনা সবসময় নেক্সট ইনস্ট্রাকশনকে কিন্তু পয়েন্ট করে দাঁড়িয়ে থাকবে। এটা হচ্ছে বেসিক আইডিওলজি। এগুলো আমরা অনেক আগের থেকে আমরা ক্লিয়ার করিনি তা না, এই আইডিয়াগুলো অনেক আগের থেকে আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো নেক্সট পরের পোর্শন দেখতে পাচ্ছ স্ক্রিনে যে আমাদের সিকোয়েন্স কাউন্টারে কি দরকার। এই পুরো সিনারিওতে সিকোয়েন্স কাউন্টার কি করে, টাইমিং সিগন্যাল জেনারেট করে। পরবর্তীকালে তোমরা যখন স্পেসিফিক কোনো মাইক্রোপ্রসেসর পড়বে 8085 কি 8086, এটা তো জেনারেল কনসেপ্ট, তো সেই সূত্রে ওখানে দেখবে ওখানে টাইমিং এবং কন্ট্রোল ইউনিট বলে একটা ইম্পর্টেন্ট পোর্শন কিন্তু থাকে। তো যেহেতু এটা আর্কিটেকচার যারা অর্গানাইজেশন এই সাবজেক্টে আমরা এই প্রসেসরেরই একটা আইডিয়া নিই, একটা বেসিক লেম্যান আইডিয়া নিই যে কিরকম হতে পারে প্রসেসর পরবর্তীকালে, মানে এই সাবজেক্টটা আগে ডিসকাস এবং তারপরে মাইক্রো প্রসেসর যখন আদিত্য আসে। তো সেই সূত্রে এখান থেকে একটা গল্প বলা আছে যে প্রত্যেকটি টাইমিং সিগন্যাল মানে কোন সময় কোন কাজটা হবে, সিম্পল বাংলা ভাষায় বলতে গেলে কোন সময় কোন কাজটা হবে সেটাই সিকোয়েন্স কাউন্টার ডিসিশন নেয়। ঠিক আছে, দেখো লিখে দিয়েছে সিকোয়েন্স কাউন্টার ইজ অলসো ইউজ which produce a sequence of timing signals। তার কাজ কি সিকোয়েন্স কাউন্টারের, সিম্পল ধরে নাও একটা ঘড়ি যে কিনা টাইমিং সিগন্যাল জেনারেট করছে। পরবর্তীকালে যখন মাইক্রোপ্রসেসর 8085 পড়বে তখন তোমরা দেখবে যে ওখানে আমাদের ক্রিস্টাল অসিলেটর থাকে, যে x1 x2 বলে দুটো পিন থাকে। পিন মানে
যেই প্রসেসর যখন লাগানো একটা চিপ একটা, তো ওদের মধ্যে যে দুটো পিনের নাম বললাম x1 x2 এর মধ্যে একটা সিকোয়েন্স কাউন্টার, যেটা আমরা গল্প এখানে বলছি ওখানে আমরা ক্রিস্টাল অসিলেটরের গল্প বলবো, যে কিনা আমাদের টাইমিং সিগন্যাল জেনারেট করতে আমাদের মাইক্রো প্রসেসরকে সাহায্য করে। তো যাই হোক এখানকার একটা ওভারভিউ আমি তোমাদের দিলাম। অলরেডি মাইক্রো প্রসেসরের প্লেলিস্ট আমাদের চ্যানেলে রয়েছে, যাদের ইচ্ছুক জানতে হবে তারা ওখানে গিয়ে বা এই ভিডিও ডিসক্রিপশনেই কিন্তু দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ওখান থেকে একবার চেক আউট করতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক, তো আমাদের এখানে কি বলছে যে সিকোয়েন্স কাউন্টার কি জেনারেট করে, টাইমিং সিগন্যাল, যেটা পরে দেখতে পাচ্ছ। এটা কি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্লক পালস। যখনই আমরা প্রসেসর এগেনস্টে কথা বলি, ডিজিটাল ক্লক পালসের কথা বলি, দেখতে কিছুটা এরকম হয়। দিস আর দা ওয়ান কাইন্ড অফ ডিজিটাল ক্লক পালস, মানে ডিজিটাল ওয়েভ বলতে পারো। ফিজিক্সে তোমরা অ্যানালগ ওয়েভ পড়েছো, যেগুলো দেখতে কিছুটা এরকম হয়, কিন্তু আমরা কম্পিউটারে কিন্তু আমরা অ্যানালগ ওয়েভে কথা বলি না, আমরা সবসময় কিন্তু ডিজিটাল ওয়েভে কথা বলি। ঠিক আছে, এই ডিজিটাল ওয়েভটাকে কি বলা হয়, আমাদের ক্লক পালস বলা হয়, যেটা কিন্তু আমাদের কে জেনারেট করছে, সিকোয়েন্স কাউন্টার জেনারেট করে। এটা একটা আইডিয়া ওরা এখান থেকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, যে সিকোয়েন্স কাউন্টার দিয়ে আমরা এরকম এই টাইমিং সিগন্যালগুলো জেনারেট করছি। আর এই টাইমিং সিগন্যাল, এক একটা টাইমিং সিগন্যালে কি কাজটা হয় তারপরে এই ফেজ বাই ফেজ কিন্তু এখানে লেখা আছে। তো প্রথম যে ফেজ ওয়ানে একদম স্টার্টিং ফেজে দুটো টাইমিং সিগন্যাল লাগছে, মানে T0 টাইম। এটা তুমি যদি তোমরা নর্মাল ভাবো যে ধরো 4:05, মানে 4:05 ধরে নাও কি কাজ হচ্ছে, সেটাকে ইনডাইরেক্টলি বলা আছে T0 টাইমিং সিগন্যাল, মানে 0th টাইমিং সিগন্যালে কি কাজ হয়, এই সাইকেলের কি কাজ হচ্ছে সেটা এখানে লেখা রয়েছে। দ্য অ্যাড্রেস stored in program counter is transferred to the address register, বা এটাকে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার অনেক সময় বলা হয়, since এই অ্যাড্রেস রেজিস্টার is connected to the অ্যাড্রেস ইনপুট অফ দ্য মেমোরি। এইটা গল্পটার কথাটা মানে কি, যে প্রোগ্রাম কাউন্টার, এই প্রোগ্রাম কাউন্টারের মধ্যে আমরা বলেছিলাম যে অ্যাড্রেস থাকে, সে সবসময় কি করে, সে এই অ্যাড্রেস থেকে ইনস্ট্রাকশন তোলা হয়, বাট এই অ্যাড্রেসের সাথে কিন্তু অ্যাড্রেস বাস কানেক্ট না। এটা যারা বেসিক, যারা 8085 এর একটা আইডিয়া আছে বা 8085 আর্কিটেকচার দেখেছো, তোমরা বুঝতে পারবে যে প্রোগ্রাম কাউন্টারের পর আমাদের কি হয়, এর যে অ্যাড্রেসটা আছে সেটা একটা রেজিস্টারে আছে, এরপর একটা MAR বা AR বলে একটা রেজিস্টার, যাকে বলে অ্যাড্রেস রেজিস্টার বলা হয়। ওই অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে এটাকে ট্রান্সফার করা হয়, ঠিক আছে, যেটাই এক্স্যাক্টলি প্রোগ্রাম কাউন্টারের মধ্যে আছে, সেই পুরো অ্যাড্রেসটা এই অ্যাড্রেস রেজিস্টার বা MAR রেজিস্টারে ট্রান্সফার করা হয়, এবং এই রেজিস্টারের সাথেই কিন্তু আমাদের অ্যাড্রেস বাস, ঠিক আছে, AB লিখলাম হচ্ছে অ্যাড্রেস বাস কানেক্টেড। তার মানে এই রেজিস্টারে যদি আমাদের প্রোগ্রাম কাউন্টারে অ্যাড্রেস না আসে, তাহলে কিন্তু আমরা ওখান থেকে ডেটা আনতে পারবো না। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। তো প্রথম আমার টাইমিং জিরোর কাজ হচ্ছে প্রোগ্রাম কাউন্টারে যে অ্যাড্রেসটা আছে সেটা আমাদের অ্যাড্রেস রেজিস্টারে আগে নিয়ে আসো, যেখান থেকে কিনা আমাদের অ্যাড্রেস বাস কানেক্ট করেছে, আমাদের কোথায় গেছে, মেমোরি অবধি গেছে। অ্যাড্রেস বাস কনসেপ্টটা আশা করি তোমরা জানো, তাই সূত্রে আমি এখানে এক্সপ্লেন করলাম না। অ্যাড্রেস বাস মানে যেখান থেকে সিপিইউ অ্যাড্রেস জেনারেট করে আইও বা মেমোরির দিকে যেটা জেনারেট করে যায়, ঠিক আছে। তাহলে এইটা ফার্স্ট ফেজের কাজ কমপ্লিট। যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে AR, রিভার্স অ্যারো দেওয়া আছে, এখানে PC লেখা আছে, মানে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে যে অ্যাড্রেসটা ছিল সেটা অ্যাড্রেস রেজিস্টারে চলে গেল। এবার নেক্সট টাইমিং T1 সিগন্যালে কি কাজ হচ্ছে, দ্য ইনস্ট্রাকশন ইজ রিড ফ্রম দ্য মেমোরি অ্যান্ড ইজ স্টোর ইন দ্য ইনস্ট্রাকশন রেজিস্টার IR। তার মানে কি, দেখো এই যে AR এর মধ্যে যে অ্যাড্রেসটা ছিল সেই মেমোরি লোকেশন থেকে, তাহলে যেই XXX যে লেখা আছে 16 বিটের মেমোরি হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা থাকে, তো এই মেমোরি লোকেশন থেকে উঠে কোথায় বসবে, এটা উঠে আমাদের ডেটা বাসের মধ্যে বসবে, ধরে নাও এটা DB, আর এটা এসে কোথায় বসবে, আমাদের মাইক্রো প্রসেসরের মধ্যে যে IR আছে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে কিন্তু এই ডেটাটা, ধরেন এখানে YY আছে ডেটাটা কিন্তু এর মধ্যে এসে বসবে, ঠিক আছে। ডেটা বলতে গেলে এটা অপারেন্ডের কথা বলতে পারো। এই জন্য এখান থেকে এই কনসেপ্টটা এখানে লেখা আছে যে ইনস্ট্রাকশন রেজিস্টার IR টেন্ডস টু M ব্র্যাকেটে AR। M ব্র্যাকেটে মানে M মানটাকে মেমোরি ডিনোট করছে বা RAM ডিনোট করছে, ঠিক আছে। মানে RAM থেকে উঠে, মানে যে অ্যাড্রেসটা আমি পাঠালাম, ARটা হোয়াট ইজ AR, AR ইজ দ্য অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা যেটা আমার রেজিস্টারে আছে, AR রেজিস্টারে আছে, সেই অ্যাড্রেসের মেমোরি লোকেশন থেকে ডেটা উঠে কোথায় বসলো, ইনস্ট্রাকশন রেজিস্টারে বসলো। এবং সেই টাইমিং সিগন্যাল T1 এ আরেকটা কাজ হয়ে যায়, কি হয়ে যায়, প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু কিন্তু 1 বাড়িয়ে দেওয়া হয়। প্রোগ্রাম কাউন্টার ইজ ইনক্রিমেন্টেড বাই 1 টু প্রিপেয়ার ইট ফর দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন। মানে যখনই আমাদের একটা ইনস্ট্রাকশন আমাদের উঠে গেল ডেটা বাসে করে, আমাদের যেই IR এ চলে আসলো, সঙ্গে সঙ্গে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু কিন্তু 1 কিন্তু অটোমেটিক্যালি বেড়ে গেল। এটা কিন্তু ফার্স্ট ফেজের কাজ হলো।
ফার্স্ট ফেজে আমাদের দুটো টাইমিং ইউনিট আমরা ইউজ করলাম, T0 এবং T1, সেই ভিত্তিতেই কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট ফেজে কি কাজ হচ্ছে, যেটা ফেজ 2 বলছি, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। ফেজ 2 তে দেখো ওখানে টাইমিং 0 টাইমিং 1, মানে টাইমিং সিগন্যাল 0 1 কাজ হয়েছে। বা টাইমিং সিগন্যাল 2 তে কি হয়, যখন আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টারে যখন ডেটাটা চলে আসলো, এবার ইনস্ট্রাকশন রেজিস্টারটাকে এখানে বলা রয়েছে যে এখানে 16 বিটের ইনস্ট্রাকশন রেজিস্টার, 16 বিটস ইনস্ট্রাকশন এখানে এসেছে। তো আমরা ইনস্ট্রাকশনের ফরম্যাট হিসেবে আমরা এইটুকু আমাদের আইডিয়া ক্লিয়ার আছে যে 0th বিট থেকে, মানে একদম রাইট টু লেফট যদি আমরা দেখি 16 বিট আছে, 0 বিট থেকে 11খানা বিট কি আইডেন্টিফাই করে, এটা যদি মেমোরি হয় মেমোরির এখানে অ্যাড্রেসটা, রেজিস্টার হলে রেজিস্টারের ওয়ার্কিং, আর যদি আইও হয় তাহলে আইওর ওয়ার্কিংটা আইডেন্টিফাই করে। আর এই যে 3টে বিট আছে আমরা অলরেডি এগুলো জানি যে বিট নাম্বার আমাদের 14, আমাদের 13, আমাদের 12, এই 3টে বিট দিয়ে আমাদের কি আইডেন্টিফাই করতে হয়, এটা কি ধরনের ইনস্ট্রাকশন সেটা আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে। আমরা দেখেছি যে এই 3টে বিট যদি তোমার 000 থেকে 110, তার মানে কি এটা ডেসিমাল ভ্যালু কি আছে 0, ডেসিমাল ভ্যালু কি আছে 6, যদি 0 থেকে 6 এর মধ্যে লাই করে তাহলে আমরা এটাকে বুঝবো যে ইটস আ মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন, MRI লিখলাম, মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন। যদি আমাদের এই যে 14, 13, 12 এই 3টে বিটের ভ্যালু যদি 111 হয়, তাহলে কিন্তু আমরা এটা হয় হতে পারে রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন, RI লিখলাম রেজিস্টার ইনস্ট্রাকশন, বা এটা IO ইনস্ট্রাকশন আমরা বলতে পারি। এটাকেও আমরা ফার্দার ক্লাসিফাই করতে পারি এই 15 নম্বর বিটটা দিয়ে, ঠিক আছে। যদি আমাদের এই 15 নম্বর বিটের ভ্যালু যদি আমাদের 1 বা 0 ইন্ডিকেট করছে, যদি এটা 0 হয় তাহলে এটা রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন, আর যদি এটা 1 হয় তাহলে এটা আমাদের IO রেফারেন্স ইনস্ট্রাকশন আমরা ফার্দার কিন্তু বলেছিলাম। সেম আমাদের মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনও 2 ধরনের হতে পারে, একটা যে ডাইরেক্ট আর একটা যে ইনডাইরেক্ট। সেটা আমাদের এই আই বিট, মানে এটাকে বলা হয় আই বিট বলে অনেক সময় আমরা আইডেন্টিফাই করি। এই 15th বিটটাকে ডিসাইড করে আমাদের বলা হয় যে এটা কি হবে, এটা মেমোরি রেফারেন্স ডাইরেক্ট মেমোরি রেফারেন্স হবে কি ইনডাইরেক্ট হবে, সেটা কিন্তু আমরা এই 15th বিটটা থেকে আমরা আইডেন্টিফাই করতাম। তো সেই সূত্রে এখানে যে ফেজটার কি কাজ হচ্ছে, ডিকোড দ্য অপারেশন কোড of the instruction present in the IR, যেখানে বলছে 12 থেকে 14 এই 3টে বিট দিয়ে আমরা আইডেন্টিফাই করব এটা কি ধরনের ইনস্ট্রাকশন। প্রথমে যেটা আমরা IR এ এসছে, তাহলে IR এর 0 থেকে 11 বিট কি আইডেন্টিফাই করবে, অপারেন্ডের অ্যাড্রেস, যদি এটা মেমোরি রেফারেন্স হয় তাহলে অপারেন্ডের অ্যাড্রেস হতে পারে। আর যে IR এর যে 15 নম্বর বিট, মানে 15th যে বিটটা রয়েছে, তার আবার ডিসাইড করবে যে আই বিট যেটাকে বললাম, সেটা ডিসাইড করবে সেটা ডাইরেক্ট হতে পারে বা ইনডাইরেক্ট হতে পারে যদি মেমোরি রেফারেন্স হয়, ঠিক আছে। আর যদি রেজিস্টার রেফারেন্স হয় তাহলে তো এটা ডাইরেক্টলি বললাম যে কোনো 0তে হলে রেজিস্টার হবে, আর নাহলে 1 হলে আমাদের IO হবে। এখান থেকে সেই আইডিয়াটা দিয়েছে যে বিট 0 থেকে 11 gives the address of the operand in the memory or an indirect address depending on the type of instruction and the addressing mode। তাহলে আমাদের বিট 0 থেকে 11 কি ডিসাইড করছে, আমাদের অপারেন্ডের অ্যাড্রেসটা এখানে আইডেন্টিফাই করে দেয়। সেটা হয় ইনডাইরেক্ট হতে পারে কি ডাইরেক্ট হতে পারে। এখানে একটা ফেজই বলেছে, এখানে লেখা রয়েছে, তোমরা চাইলে 3টে ফেজও লিখতে পারো। যদি আমাদের এইটা রেজিস্টার রেফারেন্স হতে পারে বা আমাদের IO রেফারেন্স ইনস্ট্রাকশন, এটাই বুঝতে হবে। মানে একটা ইনস্ট্রাকশন কার ভিত্তিতে কথা বলছে, এই ফেজে কিন্তু CPU বুঝে গেল যে ইনস্ট্রাকশনটা কি IO রেফারেন্স, কি মেমোরি রেফারেন্স, কি রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন, মানে কাকে সাথে কথা বলছে। IOর সাথে কথা বলার জন্য ইনস্ট্রাকশন দিয়েছি, না আমি রেজিস্টারের সাথে কথা বলার ইনস্ট্রাকশন দিয়েছি, না আমি মেমোরির সাথে কথা বলার ইনস্ট্রাকশন দিয়েছি। এইটা এই ফেজে কিন্তু প্রসেসর বুঝে যায় এই টাইমিং সিগন্যাল T2 তে। থার্ড যে টাইমিং সিগন্যাল T3 তে কি করছে, যে এফেক্টিভ অ্যাড্রেস অফ দ্য অপারেন্ট ইজ রিড from the memory based on the addressing mode and the type of instruction। তাহলে আমরা যখন একটা কি করতে হবে বুঝে গেলাম এবং আমরা অ্যাড্রেসটাও পেয়ে গেলাম যে অপারেন্টকে তুলে আনতে হবে, তো এবার আমাদের নেক্সট কি, মানে আমাদের থার্ড ফেজ কি হবে, অপারেন্টকে তুলে আনার ফেজ হবে। তো অপারেন্টটাকে যে তুলে আনবো আমাদের র্যাম থেকে বা যেখান থেকেই হোক না কেন, সেটা ডিপেন্ড করবে কি অ্যাড্রেসিং মোড এই ইনস্ট্রাকশনটা সাপোর্ট করছে, কি ধরনের অ্যাড্রেসিং মোড আছে। তো সেটা আমরা সেই ইনস্ট্রাকশনের লেভেল অফ অ্যাড্রেসিং মোড দেখে কিন্তু আমরা অপারেন্টকে তুলে আনার এখানে আমরা চেষ্টা করব। এরপরে যে লাস্ট ফেজটা এখানে লেখা রয়েছে যে T4 এ কি হচ্ছে, T4 এ হয় যখন আমাদের অপারেন্ট চলে এসছে, অপারেশন জানি, এবার আমরা এক্সিকিউশন করব। তাহলে দ্য ইনস্ট্রাকশন ইজ এক্সিকিউটেড আফটার ডিকোডিং দ্য অপকোড অ্যান্ড ফাইন্ডিং দ্য অপারেন্ট। তাহলে আমরা অপকোডকে ডিকোড করে বুঝে গেছি কি করতে হবে এবং অপারেন্টকেও পেয়ে গেছি যার উপরে কাজটা করব, সেগুলো আমাদের আর চলে এসছে। এবার আমরা সিম্পল কিন্তু আমরা
ইনস্ট্রাকশন রেজিস্টারকে আমরা রেজিস্টার বলছি, ইনস্ট্রাকশনটা আমরা এক্সিকিউট করব। ঠিক আছে, এটা করার পর সঙ্গে সঙ্গে এই ফেজের মধ্যে একটা কাজ কি হয় দেখো, সিকোয়েন্স কাউন্টারের ভ্যালু তো আমরা দেখো কি কি সিকোয়েন্স কাউন্টার আমাদের T4 অব্দি টাইমিং সিগন্যাল জেনারেট করে দিয়েছে। তারপর আমরা কি করব, সিকোয়েন্স কাউন্টারকে আমরা ক্লিয়ার করে এস এর ভ্যালু আবার 0 করে দেবো, কিন্তু আবার পরের যখন ইনস্ট্রাকশনটা আসবে তখন আবার সেম টাইমিং সিগন্যাল T0 থেকে T4 সে জেনারেট করবে। এই হচ্ছে বেসিক গল্প। এখানে আমি বললাম আর একটা কথা প্রথমেই বললাম, যেখানে 5 নম্বর স্টেপ অনেক বইতে থাকবে, যেখানে আমাদের এই যে আমাদের এক্সিকিউশন হয়ে গেল, এক্সিকিউশন হয়ে যাওয়ার পর যে রেজাল্টটা আসলো সেই রেজাল্টটাই কি করব আমি, হয় কি সবসময় কি আমরা প্রসেসরের মধ্যে রাখবো, অনেক সময় হতে পারে না যে রেজাল্টসটা আমাদের আবার মেমোরিতে স্টোর করে আসতে হবে, তখন কিন্তু এই 5 নম্বর স্টেপটা এটা সবসময় ম্যান্ডেটরি না, বাট অনেক বইতে এখানে লিখেছে, অনেক বইতে লেখেনি, তাই জন্য বলে দিলাম যে এরপরে একটা 5 নম্বর স্টেপ অনেক সময় হয়, যেখানে কি হয় যে এই যে এক্সিকিউশন করার পর যে রেজাল্টটা কিন্তু আমাদের মেমোরিতে গিয়ে আবার স্টোর করে আসতে হয়। তো স্টোর ব্যাক বলে একটা কনসেপ্ট, তাহলে বেসিক এই 4টে মাথায় রাখবে যে ফেচ হয়ে গেল, তারপরে আমরা কি ডিকোড, তারপরে আমাদের কি রিড দ্য অপারেন্ড, রিড রিড দ্য অপারেন্ড, RTO লিখে দিচ্ছি আমি। ঠিক আছে, অপারেন্টকে রিড করলাম, তারপরে এক্সিকিউট করলাম, তারপরে আবার স্টোর ব্যাক, মানে এই হচ্ছে বেসিক গল্প। FDRES এই হচ্ছে আমাদের ফেজে, কিন্তু আমাদের এই 5টা ফেজ আমরা বলতে পারি, বা আমরা 4টে ফেজও বলতে পারি, দিয়ে আমাদের কিন্তু মেনলি এই কাজটা কিন্তু হতে থাকে কন্টিনিউয়াসলি। এরপরে আমি জাস্ট এর একটা এলাবোরেটিভ অ্যান্সার দেখাবো, যেটা তোমরা পরীক্ষা হলে উইথ দ্য ডায়াগ্রাম কি করে আঁকবে উইথ দ্য ফুল ফ্লেজেড, সেটার আমরা একটা ঝলক আমরা এখান থেকে একবার দেখে নেবো। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, যদি আমাদের বলে দেওয়া থাকে প্রশ্নটা যে ইনস্ট্রাকশন সাইকেল কিরকম হবে, তোমরা এরকম একটা সিনারিও লিখতে পারো যে ইনস্ট্রাকশন সাইকেল সামটাইমস কল ফেচ অ্যান্ড এক্সিকিউট সাইকেলও বলা হয়, বা ফেচ ডিকোড এক্সিকিউট সাইকেল অর FDX ও কিন্তু অনেক সময় বলে থাকা। এর মেন জনারটা কি, ইজ দ্য বেসিক অপারেশন সাইকেল অফ দ্য কম্পিউটার, মানে কম্পিউটার অন থেকে একদম অফ অব্দি এই কাজগুলোই কিন্তু কম্পিউটার কিন্তু করে যাচ্ছে। তোমার প্রসেসর যখনই তুমি দেখছো, আজ তুমি ফোনে দেখছো কি তুমি ল্যাপটপে দেখছো, যখন থেকে তুমি অন করো তখন থেকে কিন্তু এই আমাদের সিস্টেমটা কিন্তু এই ফেজেই কিন্তু চলে, মানে ফেচ এক্সিকিউট ডিকোড, ফেচ ডিকোড এক্সিকিউট, এইভাবেই কিন্তু তোমার চলতে থাকছে তোমার একটা কম্পিউটার সিস্টেম। ইট ইজ দ্য প্রসেস বাই উইচ a computer retrieve program instruction from its memory and determine what the action the instruction required, মানে এটা সিনারিওটা আমি যেটা বললাম সেটা এখানে লেখা রয়েছে যে প্রোগ্রামটা আমরা যে কোনো প্রোগ্রামস থেকে, আমাদের প্রোগ্রামের মধ্যে ইনস্ট্রাকশন আছে যেটা আমরা কি মেমোরি থেকে নিয়ে এসে আমাদের জানতে হবে ইনস্ট্রাকশনটা কি কাজ বলেছে, কি অ্যাকশনস বলেছে, যেটা আমাদের সেই অ্যাকশনস গুলো আমাদের করতে হবে, ক্যারিড আউট দোজ অ্যাকশন, যেটা বলে দেওয়া হয়েছে সেটা করতে হবে। দিস সাইকেল রিপিট কন্টিনিউয়াসলি বাই দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ফ্রম বুট আপ টু দ্য শাটডাউন। এটা খুব ইম্পর্টেন্ট কথা, এই যে কাজগুলো এই সাইকেলটা যেটা তোমার দেখালাম সেটা কিন্তু একদম সিপিইউ কিন্তু কন্টিনিউয়াসলি রিপিট করছে যখন থেকে সিপিইউ কে অন করা হয়েছে, মানে বুট আপ মানে অন করা হয়েছে, আপ টিল দ্য শাটডাউন, মানে অন থেকে নিয়ে শুরু করে শাটডাউন অবধি কিন্তু এই কাজটাই সিপিইউ কিন্তু করে থাকছে, যদি একান্ত কোনো ইন্টারাপ্ট না আসে। ইন্টারাপ্ট মানে কোনো বাধা বিপত্তি যদি না আসে, কম্পিউটার কিন্তু এইভাবেই যে কোনো ইনস্ট্রাকশন সাইকেল কিন্তু সে এক্সিকিউট করে যাচ্ছে। ঠিক আছে, আর ইনস্ট্রাকশন যদি আসে তাহলে সেই জায়গাটাকে হল্ট করে, ওর কারেন্ট ওয়ার্কিংটাকে হল্ট করে ইন্টারাপ্টটাকে প্রথমে এক্সিকিউট করে নেবে, উইল এক্সিকিউট দ্য ইন্টারাপ্ট অ্যান্ড গোজ ব্যাক টু দ্য স্টার্টিং বা প্রিভিয়াস পজিশন, যেখান থেকে ছেড়ে এসেছিল কাজটা, সেখান থেকে সেই কাজটা কিন্তু আবার কন্টিনিউ করতে থাকবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এই একটা ফ্লো ডায়াগ্রাম দেখবো, যেখানে একটা এসেনশিয়াল ফ্লো ডায়াগ্রামটা একটু ছোট করে দেখাই তোমাদের। আশা করি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। পুরো ফ্লো ডায়াগ্রামটা একটুখানি আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি সিনারিওতে কি হয়। তো বেসিক আমরা লেভেলে কথা বলেছিলাম, বাট অ্যাকচুয়াল সিনারিওতে ফার্স্ট পেজে কি হয়, দিস ইজ মাই ফার্স্ট পেজ ফ্লো ডায়াগ্রাম, যেখানে আমাদের যেখান থেকে ইনস্ট্রাকশন আসবে তার অ্যাড্রেসটা ক্যালকুলেশন করা হলো। তো আমরা তো জানি প্রোগ্রাম কাউন্টার থেকে আসবে, বাট সব প্রসেসরের তো একই সিস্টেম না, এটা একটা জেনারেল আইডিয়া আমরা দেখছি। তো সব প্রসেসরের কিন্তু একই কনসেপ্ট না, অনেক যখন তোমরা 8086 পড়বে তখন কিন্তু ইনস্ট্রাকশন যখন আমাদের নিয়ে আসতে হবে, সেই ইনস্ট্রাকশনের একটা অ্যাড্রেস ক্যালকুলেশন করা হয়, তার মধ্যে অনেক লজিক রয়েছে। তো সেই সূত্রে আমরা একটা জেনারেলাইজ আইডিয়া দেখছি, যেখানে আমরা ইনস্ট্রাকশনের অ্যাড্রেস ক্যালকুলেশন করার পর আমাদের ইনস্ট্রাকশনটা আমাদের মেমোরিতে ফেচ হবে। ফেচ হওয়ার পরের ফেজটা কি হচ্ছে, ইনস্ট্রাকশন অপারেশন ডিকোডিং, মানে আমরা ইনস্ট্রাকশনটাকে ডিকোড করছি, ডিকোড করে আমরা কি করছি, অপারেন্ট অ্যাড্রেস, আবার আমাদের যেখান থেকে ডেটাটা তুলে আনবো তার আবার অ্যাড্রেস ক্যালকুলেট করলাম, করে অপারেন্টটাকে যে ডেটাটাকে অপারেন্ট মানে ডেটা ভাববে ওকে ফেচ করলাম, করার পর কিন্তু আমাদের ডেটা প্রসেসিং বা ডেটা অপারেশনের উপর কিন্তু আমরা যেটা দেখো আমাদের কাছে অপারেশন ক্লিয়ার হয়ে গেছে,
ডেটা পেয়ে গেছি, এবার ডেটা অপারেশনে চলে যাও। বাট এখানে একটা লাইন আছে দেখতে পাচ্ছ, ফের এখান থেকে ঘুরে এসছে। যদি তোমার ইনস্ট্রাকশনে মাল্টিপল ডেটা থাকে তখন তো আমাদের ফের নেক্সট অপারেন্ডের অ্যাড্রেস ক্যালকুলেট করতে হবে। মাল্টিপল অপারেন্ড যদি থাকে, হতেই পারে যে তুমি এরকম একটা কাজ করলে যেখানে 2-3টে অপারেন্ডের তোমার দরকার আছে। তো এটা কি বারবার কি প্রথমে একটা অপারেন্ডের অ্যাড্রেস ক্যালকুলেশন হবে, অপারেন্ডটা চলে আসবে, তারপর আবার নেক্সট অপারেন্ডের অ্যাড্রেস ক্যালকুলেট হয়ে নেক্সট অপারেন্ড আসবে, এইভাবে কিন্তু চলতে থাকবে। তো ডেটা অপারেশন করে নেওয়ার পর কি করবো আমরা, দেখো অপারেন্ড অ্যাড্রেস ক্যালকুলেশন ফর স্টোরিং পারপাস। কেন কি আমাদের তো অপারেন্ডটা যে এক্সিকিউশন করে যে অ্যান্সারটা পেলাম এটা আবার রেখে দিয়ে আসতে হবে, যেটা আমি এক্ষুনি বলেছিলাম যে স্টোর কনসেপ্ট, এটা স্টোর কনসেপ্ট। তো রেখে দিয়ে আসার জন্য আবার সেই অ্যাড্রেস ক্যালকুলেট করে আবার আমরা অপারেন্ডটাকে সেই লোকেশনে গিয়ে স্টোর করলাম। যদি মাল্টিপল অপারেন্ড থাকে তাহলে কিন্তু আমরা আবার এখানে গিয়ে আবার আমরা অপারেন্ডের যে স্টোর করব তার অ্যাড্রেস ক্যালকুলেট করে আবার কিন্তু চলে আসবো। যদি মোটামুটি হয়ে যায় এই ফেজটার পর নেক্সট ফেজ চলে যায় হচ্ছে ইন্টারাপ্ট চেক করার জন্য, যদি আদৌ কোনো ইন্টারাপ্ট এসছে কিনা। প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট কমপ্লিট হওয়ার পর, মানে স্টোর করে দেওয়ার পর চেক করে মাইক্রোপ্রসেসর যে ইন্টারাপ্ট এসছে কিনা। যদি ইন্টারাপ্ট এসে থাকে, যদি ইয়েস হয় ধরে নাও, যদি ইয়েস হয় তাহলে আমরা ইন্টারাপ্টটাকে প্রসেসর এক্সিকিউট করাই। আর যদি নো হয় তাহলে আবার অ্যাজ টু ব্যাক টু দ্য আবার প্রিভিয়াস সাইকেল এরকম চলে, যদি নো হয়। ঠিক আছে, যদি ইন্টারাপ্ট হয় তাও কিন্তু ইন্টারাপ্ট করার পর আবার কিন্তু আবার প্রিভিয়াস সিনারিও মানে আবার নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেস ক্যালকুলেট করে ফেচ করবে। আর যদি এই সিনারিওতে একটা কথা বলেছে, এখান থেকে একটা লাইন টানা আছে এর উপরে, এটার মানে কি, যদি তোমার অ্যারে অফ ডেটা হয়, দেখো রিটার্ন ফর দ্য স্ট্রিং অর ভেক্টর ডেটা, মানে এরকম হতে পারে যে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে সেখানে অজস্র, মানে এক একটা ডেটার উপর সিকোয়েন্স কাজ করব, তারপর আবার ডেটা আসবে, তারপর আবার সিকোয়েন্স অফ কাজ করব। তো এরকম সিনারিও আমাদের কিন্তু এইভাবে চলতে থাকবে যতক্ষণ তো কমপ্লিট ডেটাটা ক্লিয়ার না হয়। ঠিক আছে, কমপ্লিট ডেটার উপর কাজ কমপ্লিট না হয় ততক্ষণ তো এই ফেজটা কিন্তু সাইকেলটা চলতে থাকবে যদি মাল্টিপল ডেটা হয়। ঠিক আছে, একটা হতে পারে যে তোমার অপারেন্ডের সাথে তোমাদের অপারেন্ড ফেচ করার পর মাল্টিপল অপারেন্ড হতে পারে, তো হয়ে গেছে মাল্টিপল অপারেন্ডের কথা। এখানে মাল্টিপল ডেটা হতে পারে। যদি এটা ভেক্টর ডেটা হয় তখন কিন্তু ভেক্টর মানে অ্যারে অফ ডেটা হলে কিন্তু তখন কিন্তু আমরা এই অর্ডারে কিন্তু আবার এখান থেকে এক্সিকিউশন করবো রাদার দেন ফ্রম দ্য বিগিনিং। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আমাদের গল্প ইনস্ট্রাকশন সাইকেলের। এরপর আমরা একটা কি দেখবো, আমরা একটা ফ্লো চার্ট দেখবো, এটা অত আমাদের পরীক্ষায় আসতে পারে। ফ্লো চার্টটা এখান থেকে আমরা ক্লিয়ার করবো। তো ফ্লো চার্ট তোমরা দেখতে পাচ্ছ, আমি স্ক্রিন আস্তে আস্তে করে নামিয়ে তোমাদের দেখাবো, চিন্তার বিষয় নেই। তো ফার্স্ট যখন ফ্লো চার্ট আমি এখান থেকে যেটাই আমি প্রিভিয়াসলি বলেছি সেটারই একটা আইডিয়া এখানে লেখা রয়েছে যে আমাদের স্টার্টিং প্রথম আমরা কি করবো, যে স্টার্ট করলেই আমরা সিকোয়েন্স কাউন্টারকে আমরা 0 রাখি। ঠিক আছে, এখান থেকে শুরু হচ্ছে। এবার T0 সিগন্যালে কি হয় যেটা অলরেডি তোমরা জানো, যে প্রোগ্রাম কাউন্টার থেকে আমাদের অ্যাড্রেস রেজিস্টার ডেটাকে মানে অ্যাড্রেসটাকে কপি করা হলো। তারপর T1 সিগন্যালে কি হচ্ছে দেখতো, T1 T0 হয়ে গেছে, যে আমাদের এই যে অ্যাড্রেস রেজিস্টারে যে অ্যাড্রেসটা আসলো সেখান থেকে আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টারের ডেটা বাসের ভায়া নিয়ে আসা হলো ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে। আর সেই মোমেন্টে আমরা কি করলাম, প্রোগ্রাম কাউন্টারটাকে কিন্তু 1 আমরা ইনক্রিমেন্ট করে দিলাম। এর পরের ফেজে কি করা হচ্ছে, যে T2 সিগন্যালে আমরা জানি যে ডিকোড করা হয়, বোঝা হয় যে কি রকম টাইপের ইনস্ট্রাকশন। তো এখানে একটা গল্প D7 আছে, এই জায়গাটা D7 হবে না। কেন কি আমি তোমাদের বলছি, ডি কথাটার মানে কি, আমরা যখন ইনস্ট্রাকশন রেজিস্টারকে যদি আমরা এরকম ভাবে আঁকলে বুঝতে পারবে যে 0 থেকে শুরু করে আমাদের যে 11খানা বিট ডিনোট করে আমাদের মেমোরি রেফারেন্স বা অ্যাড্রেস পোর্শনটাকে, অপারেন্টের অ্যাড্রেস পোর্শনকে অপারেন্টের অ্যাড্রেস পোর্শনটাকে আমাদের কিন্তু বোঝায়। আর আমাদের যে এখান থেকে দেখতে পাচ্ছ যে 12 থেকে শুরু করে যে আমাদের 14 নম্বর বিট অবধি আছে, সেই বিটটা ইন্ডিকেট করে যে কি রকম টাইপের ইনস্ট্রাকশন, মানে 12, 13, 14 দিয়ে আমরা আদৌ বুঝতে পারি যে হোয়াট টাইপ অফ ইনস্ট্রাকশন ইজ দিস। আর 15 নম্বর যে আমাদের ফিল্ডটা রয়েছে এটা ইন্ডিকেট করছে যে এটা কিরকম টাইপের, মানে এটা রেজিস্টার যদি এটা 000 হয়, এগুলো অলরেডি বলেছি যে 000 থেকে আমাদের দেখো 110, আর রেজিস্টার আর যেটা আমাদের আইও আছে তার কি আছে 111 আছে, মানে এই 13, 14 আমার 12, 13, 14 যে বিট পজিশনটা ইন্ডিকেট করছে। তো আমাদের অ্যাকচুয়ালি ভালো করে ভাবো যে এই 12 নম্বর যে বিটটা আছে এগুলোকে সব ডি দিয়ে বোঝাচ্ছে, D0, D1 এইভাবে ওরা গল্প বলেছে। তো এটাকে D12 এই বিটটা আইডেন্টিফাই করে যে এখানে 0 না 1 আছে। খুব ভালো করে দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি তোমরা এটাকে আরো সিনারিও ভাবে দেখতে পারো যে এই 3টে বিটে যদি তোমার 000 থেকে আমাদের কি হয়, যদি 110 অবধি হয় তাহলে আমরা এটাকে বলি হচ্ছে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন। তাহলে এই জায়গাটা যে কন্ডিশনটা দেওয়া যেটা আমাদের এইটা চেক করতে হবে, রাদার দেন D7 চেক করলে হবে না, এই জায়গাটা আমাদের চেক করতে হবে, যেটা লেখাটা একটুখানি এই জায়গাটা আমাদের ক্লিয়ার করতে হবে, এই জায়গা D7 অনলি না, এটাকে ডিনোট করতে হবে যে আমাদের যে
ভ্যালু যদি বলে দিই D14 থেকে শুরু করে D13 আর D12, এই তিনটের যে ভ্যালু আছে, যদি এই তিনটের ভ্যালু যদি আমাদের 000 হয়, মানে 000 থেকে শুরু করে আমাদের 110 হয়, তাহলে আমাদের এটাকে বলবো মেমোরি রেফারেন্স, তাহলে আমরা এই পাশে চলে যাব। ঠিক আছে, জাস্ট এটাকে ক্লিয়ার করে নাও। আর যদি এই তিনটের ভ্যালু যদি 111 হয়, তাহলে এই পারে মানে আমাদের রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশনের পার্টটায় চলে যাব। বুঝতে পেরেছো? এই জায়গাটা শুধু D7 লেখা ছিল, এটাকে তোমরা চেঞ্জ করে দাও D14, D13 এবং D12 যখন আঁকবে, এবং তলায় এটা লিখবে যে 000 থেকে 111 হলে এটা ইন্ডিকেট করবে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন। ঠিক আছে, এটা আমি কেটে দিলাম দেখতে, এটাকে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন। আর যদি এই জায়গাটা যদি তোমার 111 হয়, তাহলে তোমার হবে রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন। ঠিক আছে, এটা পুরো ক্লিয়ার জিনিসটা করে নাও। তারপর আমরা ইন্ডিকেট করব বলেছিলাম যে আই বিটটা চেক করব, আই বিটটা চেক করে বুঝবো যে ওটা ইনডাইরেক্ট, যদি মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন হয় তাহলে ওটা ইনডাইরেক্ট আছে না ডাইরেক্ট আছে, সেটা আই বিট ডিনোট করে। মানে আমাদের দেখতে পাচ্ছ D15 বলতে পারো, ইনস্ট্রাকশন রেজিস্টারে যেটা 15th লাস্ট বিট ফ্রম দ্য লেফট সাইড, যেটাতে আমরা ইন্ডিকেট করবে যেটা 1 ফর ইনডাইরেক্ট, ঠিক আছে, আর 0 ফর ডাইরেক্ট। ডাইরেক্টলি নাথিং, কিছু আলাদা করে কিছু করার নেই, ওখান থেকে মেমোরি আর কোনো অপারেন্ট ক্যালকুলেশন করার কোনো ব্যাপার নেই। আমরা সিম্পল কি করব, এক্সিকিউট মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে দেবো, করে আমাদের সিকোয়েন্স কাউন্টারটাকে 0 করে দেবো, যদি এটা ডাইরেক্ট হয়। ঠিক আছে, এটা ডাইরেক্ট করা মানে কি, আমাদের অলরেডি ইনস্ট্রাকশনের, আমাদের যে ইনস্ট্রাকশনের মধ্যে আমরা অপারেন্টের ডাইরেক্ট অ্যাড্রেস পেয়ে যাচ্ছি, আমরা গিয়ে একদম কাজ করে দেবো। যদি ইনডাইরেক্ট হয়, তার মানে হচ্ছে আমাদের ঘুরতে হবে। এবার কেন ঘুরতে হবে, ইনডাইরেক্ট বুঝিয়েই দেয় যে আমাদের ডাইরেক্টলি আমাদের অপারেন্ট নেই, আমরা একটা মেমোরি লোকেশনে যাচ্ছি, সেই মেমোরি লোকেশনের মধ্যে আরেকটা লোকেশন দেওয়া রয়েছে, সেই লোকেশনের মধ্যে কিন্তু আমাদের অ্যাড্রেস, আমাদের মানে অপারেন্টের অ্যাড্রেসটা বলে দেওয়া রয়েছে, এবং অপারেন্টটা আরেকটা মেমোরি লোকেশনে আছে। গল্পটা এটা হচ্ছে ইনডাইরেক্ট ওয়ে অফ থিঙ্কিং, মানে গল্পটা আমাদের ইনস্ট্রাকশনে এই মেমোরি অ্যাড্রেসটা বলে দেওয়া হচ্ছে, ধরে নাও XXXX, এখানে কি আছে, এখানে আরেকটা অ্যাড্রেস আছে YYYY। ঠিক আছে, YYYY তে গিয়ে আমরা কি পাবো, অরিজিনাল অপারেন্ট পাবো, ধরে নাও 52 এটা অপারেন্ট, মানে এটা হচ্ছে YYYY। বুঝতে পেরেছো? এইভাবে জিনিসটা কিন্তু এক্সিকিউশনটা হয়। তো ওখান থেকে যখন তুলে আনলাম অপারেন্টটাকে, তারপর আমরা এক্সিকিউট করলাম। আর যদি দেখো এরপরে দেখো রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশনটা বলেছিলাম, যদি তোমাদের 0 হলে মানে সেম জিনিস, এই I5 মানে I5 বলতে গেলে আমার D5 এ D15 যে বিটটাকে, ওটাকে আই বিট বলা হয়। তো এই বিটের ভ্যালু যদি 0 হয় তাহলে ওটা রেজিস্টার রেফারেন্স, আর যদি 1 হয় তাহলে আমরা কি বুঝবো, ওটাকে বলবো হচ্ছে IO রেফারেন্স। তাহলে আমরা সেটাকে এক্সিকিউট করব, করে আমাদের সিকোয়েন্স কাউন্টারের ভ্যালু কিন্তু আমরা ওই পোর্শনে আমরা এটাকে 0 করে দেবো, নাহলে কিন্তু হবে না। সিম্পল ঘটনা, যে কোনো আমাদের পুরো সেট অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে যাওয়ার পর আমরা কি করি, আমাদের সিকোয়েন্স কাউন্টারটাকে ফের রিসেট করে দিই ফ্রম দ্য 0 ভ্যালু, আবার ফর দ্য নেক্সট ইনস্ট্রাকশন, যাতে সেইভাবে আমরা এক্সিকিউট করতে পারি। এই ছিল বেসিক আইডিয়া অফ ইনস্ট্রাকশন সাইকেল। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।